হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং। ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে ভূতবংয়ে ঘটনা শেয়ার করেছে বর্ধমান থেকে শুভ মল্লিক। শুভর সাথে রাতের শেষ হাওড়া বর্ধমান লোকালে যে ভয়ানক ঘটনাটি ঘটেছিল সেটি আজ তোমরা শুনতে চলেছ। ঘটনাটি শোনার আগে বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এবার সাবস্ক্রাইব করেই দাও, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রেখো, যাতে ভূতবংয়ের ঘটনা আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে চলো বন্ধুরা, কানে হেডফোন গুঁজে রেডি হয়ে যাও। চলো আজকের ঘটনাটি শোনা যাক। হ্যালো দীপ, আমি শুভ মল্লিক বর্ধমান থেকে বলছি। আজ আমি ভূতবংয়ে নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করলাম, যা ঘটেছিল রাতের শেষ হাওড়া বর্ধমান লোকালে। ঘটনাটি ঘটে 2019-এ। আমার এক কলেজ ফ্রেন্ডের দিদির বিয়ে ছিল। ওদের বাড়ি কলকাতায়। বিয়েতে আমি আর আমার আরেক ফ্রেন্ড গৌতম যাই। গৌতমের বাড়ি হুগলির চন্দননগরে। বিয়ের বাড়ি থেকে হাওড়া স্টেশনে পৌঁছতে অনেকটাই লেট হয়ে যায়, রাস্তায় জ্যাম ছিল বলে। রাতের শেষ বর্ধমান লোকালটা ঠাকুরের ইচ্ছায় পেয়ে যাই, আর মিনিট খানিক লেট করলেই ট্রেনটা আর পেতাম না। যাই হোক, ট্রেনে উঠি। ট্রেনে ভালোই প্যাসেঞ্জার ছিল। 4-5টা স্টেশন যাওয়ার পর হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। এত প্যাচপ্যাচে গরমে ঝড় বৃষ্টিতে একটু শান্তি পাই। বৃষ্টি এতটাই জোরে হচ্ছিল যে সবাই জানলা বন্ধ করে দেয়। চন্দননগরে গৌতম নেমে যায়, আর মোটামুটি ট্রেনের কামরাও ফাঁকা হয়ে যায়। এই হাতে গোনা 10-12 জনের মতো ছিল। ব্যান্ডেল পৌঁছাতে পুরোই ফাঁকা হয়ে যায়। ওই কামরায় কেবল আমি একা। ঠিক করি এত রাতে একা এই কামরায়, তো এক কাজ করি, অন্য কামরায় যাই, যে কামরায় লোকজন আছে। কিন্তু সেটা আর হয় না। এত জোরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ট্রেনও ছেড়ে দেয়। এইদিকে ঝড় বৃষ্টি, সাথে সাথে জোরে জোরে বজ্রপাত হচ্ছে। কামরায় আমি একা, আর একা মানেই বোকা। আমার একটু আনকমফোর্টেবলও ফিল হচ্ছিল। আমি ঠাকুরকে ডাকছি যে পরের স্টেশনে যেন ওই কামরায় প্যাসেঞ্জার ওঠে। আদি সপ্তগ্রাম আসে। ঝড় বৃষ্টি যা হচ্ছে, ওই স্টেশনে কোনো লোকই নেই, পুরো ফাঁকা। ওই স্টেশন ছেড়ে যখন ট্রেনটা আস্তে আস্তে বেরোচ্ছে, একটা হকার রানিংয়ে উঠলো। লোকটা পুরো ভিজে গেছে। আমি সেদেই লোকটাকে জিজ্ঞেস করি, কাকা পুরো তো ভিজে গেলেন? উনি উত্তর দেয়, হ্যাঁ ভাই ভিজে গেছি। উনি আমার পাশের সিটে এসেই বসে। উনি বাদাম আর ডালমুট এইসবই বিক্রি করে। আমাকে জিজ্ঞাসা করছে যে এত রাতে কোথা থেকে ফিরছি। আমি বলি যে বিয়ে খেয়ে ফিরছি। বর্ধমান পৌঁছতে অনেকটা সময় বাকি। আমার ঘুম ঘুম পাচ্ছিল। চোখটা বন্ধ করে হেলান দিই। ঘুমে চোখটা লেগেও যায়। কিছুক্ষণ পর লোকটা আমার কাঁধে হাত দিয়ে ডাকছে। আমি একটু চমকে উঠি। উনি বলে, বাদাম খাবে? গলার টোনটা না তখন গম্ভীর টাইপের হয়ে গেছে। আমার যা মাথাটা গরম হয়, রাত অনেক হয়েছে, তার মধ্যে উনি শুনলো আমি বিয়ে খেয়ে এসেছি। তার মধ্যে জিজ্ঞাসা করে, বাদাম খাবে? আমি উত্তর দেই, না। উনি বলে, সারাদিন একটাও বিক্রি হয়নি, ভাই একটা নাও না। আমি অবাক হয়ে যাই। সারাদিনে একটাও বিক্রি হয়নি, আজব ব্যাপার। আর হ্যাঁ, সত্যি তাকিয়ে দেখি যে ওনার বাদাম আর সব খাবারগুলো একদম ধরা অবস্থায় রয়েছে, একটাও বিক্রি হয়নি। আমি তারপর একটা বাদামের প্যাকেট কিনি আর পকেটে ঢোকাই। লোকটা তারপর থেকে না আজব আজব কথা বলে যাচ্ছে। বলছে, জানো আমাদের হকারদের কত রিস্ক। এমন রানিং ট্রেনে উঠি, অনেক সময় কত হকারের অ্যাক্সিডেন্ট হয়েছে। কোনো সময় তো অনেক হকার লাইনে কেটে মারাও গেছে। আমি হ্যাঁ উত্তর দিয়ে চুপ করে থাকি। উনি নিজে নিজে কী সব বলে যাচ্ছে, আমি তাতে কান দিই না। আমি ফোনটা বার করে টাইম দেখি, তারপর ফেসবুকটা স্ক্রল করছি। উনি যে বক বক করেই যাচ্ছে। হঠাৎ ফিসফিস করে নিজে নিজে কী যেন বলছে। আমি না তা দেখার জন্য ঘেঁটিটা ঘুরিয়ে দেখি উনি যে একদম চুপচুপে ভিজে গিয়েছিল, ভেজা অবস্থায় ট্রেনে উঠল। ওনার জামা প্যান্ট পুরো শুকনো, কিছুক্ষণের মধ্যে পুরো শুকিয়ে গেছে।
যেটা কখনোই সম্ভব না। আমার চোখটা নিচে যায়, আর যা দেখি আজও সেই দৃশ্যটা মনে পড়লে গায়ের কাঁটা দিয়ে ওঠে। দেখি ওনার পা দুটো কঙ্কালের পা। আমি আবারও ওনার শরীরের দিকে তাকাই, দেখি নর্মালি আছে। আবারও পায়ের দিকে তাকাই, দেখি পা দুটো সেই কঙ্কাল টাইপেরই, হাড় বেরানো। উনি হঠাৎ হা হা করে হেসে ওঠে। আমি তো পুরো চমকে যাই, হার্টবিট বেড়ে যায়। উনি বলে, আমার জায়গা চলে এসছে, এবার নামি। ট্রেন তখনও রানিংয়ে, কোনো স্টেশনও আসেনি। ট্রেনের গতিও ভালো স্পিড। উনি গেটের সামনে দাঁড়ালো, আমার দিকে তাকিয়ে। ওনার চোখ দেখে আমি ভয় পেয়ে যাই, পুরো লাল টকটকে চোখ। আমার তো ভয়ে ঘাম বেরিয়ে যায়। মাথা নিচু করে ফোন দেখছি। যেই মাথাটা উঁচু করে দেখি, আবার ওনার দিকে তাকাই, দেখি উনি নেই, পুরো গায়েব। আর ট্রেনও কিন্তু তখন রানিংয়ে ছুটছে। আমার আর বোঝার বাকি নেই যে উনি কি ছিল, কি জিনিস ছিল। হঠাৎ মনে পড়ে, আরে বাদামের প্যাকেটটা দেখি তো। পকেট থেকে বার করি, বাদামের প্যাকেটটা যে বার করি, দেখি ভেতরে কোনো বাদামই নেই, পাথরের টুকরো ভর্তি। সঙ্গে সঙ্গে সেটা জানলা দিয়ে ফেলেও দিই। এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে বাড়ি থেকে তখন আমার ফোন আসে, ফোনটাও ভয়ে রিসিভ করতে পারছি না। শেষমেশ ট্রেনটা বর্ধমান স্টেশনে ঢুকবে। বর্ধমান স্টেশন থেকে আমার বাড়ি 15-20 মিনিটের পথ। আমি কিছুতেই একা একা বাড়ি যেতে পারবো না, তাই বাবাকে ফোন করি, বলি যে স্টেশনে আসার জন্য। বাবা রাজি হয়ে যায়। বর্ধমান স্টেশনে ট্রেনটা থামে, নামতে যাব, এমনিতেই ফাঁকা কামরা। পেছন দিয়ে গেটের মধ্যে কে হাত দেয়, পুরো বরফের মতো ঠান্ডা হাত। আমি যে ঘুরে দেখতে যাব কে, এক ধাক্কা দিয়ে ট্রেন থেকে আমাকে স্টেশনের মধ্যে ফেলে দেয়। মুখ থুবড়ে পড়ি, ঠোঁট ফেটে যায়। প্ল্যাটফর্মে কটা লোক দাঁড়ানো ছিল, আমাকে ধরে তোলে ওনারা। ঠোঁট দিয়ে তখনও রক্ত বেরাচ্ছে। ওনারা আমাকে জল দেয়। তখন বাবা স্টেশনের বাইরে থেকে আমাকে ফোন করে যে আমি পৌঁছে গেছি, তুই আয়। আমি স্টেশনের বাইরে যাই, বাবার সাথে দেখা হয়ে যায়। তারপর আমরা ঠিকঠাকই বাড়ি পৌঁছাই। মা আমার ঠোঁট কেটে গেছে দেখে তো ভয় পেয়ে যায়, আর আমার হাবভাবও দেখে ঠিক লাগেনি মায়ের। তো মা বলে, কী রে, কী হয়েছে তোর, এরকম লাগছে কেন? আমি বলি, দাঁড়াও ফ্রেশ হয়ে আসি, তারপরে সব বলছি। ফ্রেশ হয়ে আসি, তারপর সব ঘটনা খুলে বলি। মা আমার গায়ে হাত দেয়, দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে, আর আমার ঘেঁটিতে 3 আঙ্গুলের নখের আঁচড়। আঁচড় যে লেগেছে আমার, কিন্তু তাতে কোনো জ্বালা অনুভূতিও হচ্ছে না। এই ছিল ঘটনা। বাড়ির সবার ধারণা সেদিন সেই জিনিসটা যেই হোক না কেন আমার কোনো ক্ষতি করতে পারেনি। এর কারণ হচ্ছে, আমি যে বিয়ের বাড়ি গিয়েছিলাম, আমি একটা সোনার আংটি পরে গেছিলাম, আর ওই আংটির মধ্যে স্বস্তিক চিহ্নের ডিজাইন করা ছিল। তাই সেই জিনিসটা আমার কোনো ক্ষতি করতে পারেনি। দীপ, এই ছিল ঘটনাটা যদি ভূতবঙ্গে পড়ে শোনাও তাহলে খুব খুশি হব। তাহলে বন্ধুরা, আজকের এই ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরা যদি ভূতবঙ্গে ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ইমেল আইডি bhutbongofficial@gmail.com-এ তোমরা তোমাদের ঘটনা পাঠিয়ে দিতে পারো। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। টাটা, বাই।